আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম দুর্নীতির অনুসন্ধানে দুদক। শেখ হাসিনা ছাড়াও ইসি, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদন্ত শুরু। বিমানের ফ্লাইটে বোমা থাকার হুমকির মুখে নিরাপদ অবতরণ করে ব্যাপক তল্লাশি। ভুয়া খবর ছড়ানোয় দায়ীদের শাস্তির আওতায় আনার ঘোষণা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জার্মান চ্যান্সেলরের বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তার আশ্বাস। রোহিঙ্গা সংকটে পাশে থাকবে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞদের পরামর্শ মতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত। জাতীয় বাজেটে নৌখাতে বরাদ্দ বৃদ্ধি ও পরিকল্পিত ড্রেজিংয়ের বিকল্প নেই মন্তব্য। প্রান্তিক জীবনমান উন্নয়নে বিশিষ্টজনদের তাগিদ। এবং অনভিজ্ঞতার কারণেই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি বলে দুর্বার রাজশাহীর দাবি। ভবিষ্যতে সামলে নেয়ার প্রতিশ্রুতি। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। আটাশে ফেব্রুয়ারি সৌরজগতের 7টি গ্রহের একই রেখায় আসার খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবার এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জালিয়াতির সঙ্গে জড়িত নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে অনুসন্ধান করবে দুদক। এই অনুসন্ধানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, নির্বাচন কমিশনের সাবেক সদস্য ও পুলিশ প্রধান সহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকেই তদন্তের আওতায় আনা হবে। রোকসানা আমিনের রিপোর্ট। কে এম নুরুল হুদা কমিশনের নেতৃত্বে অনুষ্ঠিত 2018 সালের নির্বাচনকে বলা হতো নিশি রাতের ভোট। সে বছর নির্বাচনের আগের রাতে সিলমারা ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতা দখলের বিরুদ্ধে বিরোধী দলগুলো অভিযোগ জানিয়েছে বহুবার। এবার দুদক তদন্তে নেমেছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক পুলিশ প্রধান সহ 2018 নির্বাচনে সংশ্লিষ্ট ইসি সদস্য, প্রশাসনিক ও নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে। 2018 সালের নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক ছিল এবং আমাদের কাছে এই অভিযোগটাই 2018 সালের নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত ছিল সেই অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক বলছে, ভোটবিহীন নির্বাচন করতে তৎকালীন প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, জনপ্রশাসনের উপদেষ্টা এইচ.টি. ইমাম সহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের সাথে জড়িত ছিল আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতারাও। নির্বাচন যারা পরিচালনা করে, জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, এখানে র্যাব আছে, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, উপদেষ্টারা আছেন। সেই সময় যারা নির্বাচন পরিচালনা তদারকির সাথে যারা ছিলেন তাদের সকলে, যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তারা সকলেই এর আওতায় আসবেন। অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অনুসন্ধান দল এখানে অগ্রাধিকার ভিত্তিতে অভিযোগের গুরুত্ব অনুযায়ী কাজগুলো করবেন। 165 কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে। সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের 1000 কোটি টাকা পাচারকারী সন্দেহে ব্রিটিশ দ্বৈত নাগরিক তারেক আলমকে গ্রেপ্তার করেছে দুদক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বিমানের ঢাকা রোম ফ্লাইটে বোমা আছে এমন তথ্য আসে পাকিস্তানি একটি নম্বর থেকে। এই খবরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করানো হয়, কিন্তু বিমানে তল্লাশি চালিয়েও বোমার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভুয়া খবর ছড়ানোর জন্য দায়ীদের শাস্তির আওতায় আনা হবে। চক্কর মালিথা রিপোর্ট।
ফ্লাইটে বোমা থাকার খবর এলে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় এ নিয়ে গত ২৪শে ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমার্জেন্সি এক্সারসাইজের আয়োজন করেছিল সিভিল এভিয়েশন অথরিটি। এর ঠিক ২৯ দিনের মাথায় সেদিনের সেই কল্পিত দৃশ্যপটটি যেন সত্য হয়ে গেল। বুধবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেশন সেন্টারে খবর আসে রোম থেকে আসা বিমানের BG356 ফ্লাইটে বোম আছে। হুমকি যাচাই করে এয়ারপোর্টের এমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যাক্টিভ করা হয়। মুহূর্তের মধ্যে ট্যাক্সিওয়েতে স্ট্যান্ড বাই করা হয় সংশ্লিষ্ট সবাইকে। ফ্লাইটটি বিমানবন্দরের রানওয়ে ছোঁয়ার সাথে সাথে বিমানকে ঘিরে ফেলে বিভিন্ন সংস্থা। সবার আগে নিরাপদে নামানো হয় যাত্রীদের। এয়ারক্রাফটের ভেতরে সুইপিং করে প্রাথমিকভাবে দুটি সন্দেহজনক ব্যাগ পাওয়া যায়। সেনা ও বিমান বাহিনীর বোম ডিসপোজেবল টিম পরীক্ষা করে নিশ্চিত হয় সেটি বোমা নয়। ব্যাগেজ বুঝিয়ে যাত্রীদের নিরাপদে বিমানবন্দর ত্যাগের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। বিকেলে এ নিয়ে সংবাদ সম্মেলন করে সিভিল এভিয়েশন অথরিটি। স্পেশাল ফোর্স, কমান্ডো এবং তার ইওডি এক্সপ্লোসিভ ডিটেকশন ইউনিট সহ কিন্তু হাজির হয়ে গেছে। এক্সারসাইজের সময় তারা যে করেছেন তার থেকেও আমার কাছে রিয়েল টাইমে দে ডিড রিয়েলি ওয়েল। অন্য এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টাও কথা বলেছেন বিমানের ফ্লাইটে বোমা রাখার খবর প্রসঙ্গে। কোনো কিছুই তো হয় নাই, ওটা একটা মিথ্যা সংবাদের ভিত্তিতে। এরকম তো মিথ্যা সংবাদ আগে দেখলো মিথ্যা সংবাদ, এই জন্য আপনারা বলছেন আপনারা কারেক্ট সংবাদ দিবেন এবং আমরা সাথে সাথে অ্যাকশন শনাক্ত করলে তাদের আইনের আওতায় আনা হবে। হোয়াটসঅ্যাপে যে নম্বর থেকে মেসেজ পাঠিয়ে বোমার তথ্য দেওয়া হয়েছিল সেটি পাকিস্তানের নম্বর। নম্বরটিতে বারবার কল করলেও কলার সেটি রিসিভ করেনি। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ব্যাংকিং সুবিধা সহ সব কারখানা খুলে দেওয়ার দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়কের শ্রীপুর থেকে চক্রবর্তী পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বেক্সিমকো গ্রুপের বিভিন্ন কারখানার শ্রমিকরা। এই সময় সড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক করতে বিক্ষোভকারীদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে বিক্ষুব্ধ হয়ে শ্রমিকরা মহাসড়কে থাকা বিভিন্ন যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আশেপাশের কারখানাগুলোতেও হামলা চালায় শ্রমিকরা। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সংঘর্ষ এখনো চলছে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় সব ধরনের সহায়তা দেবে জার্মানি, এমন প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির চ্যান্সেলর। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তা করার আশ্বাস দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন। সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ সম্মেলনের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে আরও কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা হয়েছে। মুস্তফা মল্লিকের রিপোর্ট। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বৈঠকে যোগ দিতে 4 দিনের সফরে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল 5টা 25 সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তাকে স্বাগত জানান জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক এমডি আরিফুল ইসলাম। সুইজারল্যান্ডে অবতরণের পরপরই শুরু হয় প্রধান উপদেষ্টার কর্মব্যস্ততা। মূল বৈঠকের সাইডলাইনে সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন জার্মান চ্যান্সেলর ওলাফ সলৎস। চ্যান্সেলরকে প্রধান উপদেষ্টা সরকারের সংস্কার কর্মসূচি সম্পর্কে ধারণা দেন। এরপর চ্যান্সেলর অধ্যাপক ইউনুসের সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। অধ্যাপক ইউনুস জার্মান নেতাকে জানান তিনি একটি ঐক্যমত্য কমিশনের নেতৃত্ব দিচ্ছেন, যা 6টি কমিশনের জমা দেয়া সংস্কার প্রতিবেদনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য গঠনে কাজ করছে। জার্মান ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলকে ঢাকায় এসে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানের আহ্বান জানান অধ্যাপক ইউনুস। তিনি বলেন, 2 দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্কের উন্নয়ন জরুরি। এরপর প্রধান উপদেষ্টা বৈঠক করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন UNHCR এর হাই কমিশনার ফিলিপ্পি গ্র্যান্ডির সঙ্গে। ফিলিপ্পো প্রধান উপদেষ্টাকে বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেবে সংস্থাটি। প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সংস্থার প্রতিনিধি বলেন, সমস্যার সমাধান প্রয়োজন। অধ্যাপক ইউনুস বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে বৈশ্বিক মনোযোগ ফিরিয়ে আনা প্রয়োজন। আরও 1 লাখ শরণার্থীর প্রবেশ বাংলাদেশের উপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাপ, থাই প্রধানমন্ত্রী পায়েংটার্ন সিনাওয়াত্রা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামিটে বিভিন্ন দেশের সরকার প্রধান, মন্ত্রী, নেতা ও বিশ্বের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সবগুলো বৈঠকেই বাংলাদেশের বর্তমান অবস্থা তুলে ধরেছেন তিনি। বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন জার্মান ফেডারেল মন্ত্রী ওলফগ্যাং স্মিথ। বেলজিয়ামের রাজা ফিলিপের সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূসের সরকারের প্রতি সমর্থন জানান রাজা ফিলিপ। শীর্ষ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেজের সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা। সংযুক্ত আরব আমিরাতের দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দেখা করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। আল মাকতুম ডক্টর ইউনূসকে তার দেশে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। একটা মিটিং ছিল, ওইখানে উনি অনেকগুলো কথা বলেছেন, এই আন্দোলনের উপরে বলেছেন, সামনে রিফর্মের ব্যাপারে কি হতে যাচ্ছে সেগুলো বলেছেন, এবং পুরো পৃথিবীব্যাপী যে ইয়াং ছেলেরা যারা ইমাজিনেশন করতে পারে, যারা নতুন নতুন ইমাজিনেশন নিয়ে আসছে, তারা কিভাবে পৃথিবীকে চেঞ্জ করে দিচ্ছে সেটাকে হাইলাইট করেছেন, পার্টিকুলারলি বাংলাদেশে। মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। লন্ডন ক্লিনিকের সামনে বেগম জিয়ার চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশের চিকিৎসক, লন্ডন ক্লিনিক ও জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞদের নিয়ে গড়া মেডিকেল টিম একসঙ্গে কাজ করছে। যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে সেগুলো পর্যালোচনা করে আরও কিছু পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। সেগুলো দেখে পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করবেন চিকিৎসকরা। চিকিৎসকরা মেডিকেল বোর্ডে অংশগ্রহণ করেছে, ওনার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার যে রিপোর্টগুলো পর্যালোচনা করেছে এবং পরবর্তীতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে এবং আরও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক ওনাকে আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ দেখবেন। পরবর্তীতে ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ উনি তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায়, সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিল। বাজারে কোনোভাবেই চালের দাম নিয়ন্ত্রণে আসছে না। সরু থেকে মোটা সব ধরনের চালের দাম বেড়েছে। এই অবস্থায় বাজারে সরবরাহ বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে সরকার। সার্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে 7 লাখ মেট্রিক টন চাল ও 3 লাখ টন গম আমদানির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। অকাল বন্যার কারণে এবার আউশ আমন ধান উৎপাদন কম হয়েছে, তাই চালের ঘাটতির কারণে বাজারে দাম বেশি। দাম নিয়ন্ত্রণের পাশাপাশি বাজারে ঘাটতি মেটাতে জরুরি বৈঠকে বসে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি। অর্থ উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে ঘাটতি মোকাবেলায় 10 লাখ টন চাল ও গম আমদানির লক্ষ্য ঠিক করা হয়েছে। তবে বোরো উৎপাদনের উপর নির্ভর করবে আমদানির পরিমাণ। দাম ও পরিবহন খরচ কম বিবেচনায় প্রতিবেশী দেশ ভারত থেকেই বেশি চাল আমদানি করা হবে, আর পাকিস্তান থেকে 50,000 টন আমদানির চুক্তি চূড়ান্ত পর্যায়ে। আমাদের জাজমেন্টে আমাদের পরিস্থিতি সন্তোষজনক। বাজারে সেটার রিফ্লেকশন হয়তো কতটা পড়েছে না পড়েছে সেটা জানি। গুদামে যদি খাদ্য মজুদ না থাকে, প্রাইভেট সেক্টর যারা আছে তারা একটা সুযোগ পায়। ভারতের চালের দাম কম এবং সরবরাহ খরচ তুলনামূলকভাবে কম, সুতরাং টেন্ডারে সোর্স হিসেবে ভারতই পাচ্ছে। বিভিন্ন দেশের পার্টি, অথবা সিঙ্গাপুর বেস কোম্পানি অথবা বাংলাদেশ বেস কোম্পানি বা ইন্ডিয়া বেস পাচ্ছে। বাজারে চালের বর্তমান দাম স্বাভাবিক কিনা
সাংবাদিকরা এমন প্রশ্ন করেন খাদ্য উপদেষ্টার কাছে। কমলে ভালো হয়, আরো যদি কমে আমি খুশি হব, কিন্তু আপনার একটা জিনিস ভাবতে হবে, কৃষকের কথা ভাবতে হবে, তার উৎপাদন বেড়ে ক্রমান্বয়ে বাড়ছে সেটাও ভাবতে হবে। খাদ্য মজুদ পরিস্থিতি সন্তোষজনক জানিয়ে বলা হয়, দেশে বর্তমানে 8,82,000 টন চাল এবং 3,41,000 টন গম মজুদ আছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। 2025 সালের মধ্যে নির্বাচনের ব্যাপারে বিএনপির দাবির সঙ্গে ঐক্যমত্যে পৌঁছেছে খেলাফত মজলিস। বৈঠক শেষে জানানো হয়েছে 5ই আগস্টের মতোই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে চায় বিএনপি। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নিলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলে মনে করে বিএনপি। রাহুল রায়ের রিপোর্ট। 2014 সালের জাতীয় নির্বাচনের পর সে সময়ের বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোট থেকে বের হয়ে যায় খেলাফত মজলিস। এর দীর্ঘদিন পর গুলশান কার্যালয়ে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করল দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও লিয়াজো কমিটির প্রধান নজরুল ইসলাম খানের সঙ্গে বৈঠকের পর কি বিষয়ে বিএনপির সঙ্গে ঐক্যমত্যে পৌঁছেছে খেলাফত মজলিস তা জানায় দলের নেতারা। জাতীয় ঐক্য সুসংহত করার জন্য আন্তঃদলীয় সংলাপকে অব্যাহত রাখা, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025-এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের উদ্যোগ নিতে হবে। ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য থাকবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের প্রশ্নে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে কথা বলেন। ব্যক্তি খুব বেশি মানে রাষ্ট্রীয় নীতি নির্ধারণে খুব বেশি প্রভাব ফেলে না, কিন্তু আমেরিকা এমন একটা রাষ্ট্র যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা খুব বেশি, মানে অত্যন্ত প্রভাবশালী আর কি। তা আমাদের এখানে জনগণের সমর্থনে যেমন পরিবর্তন হয়েছে, তাদেরও কোনো জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় পরিবর্তন হয়েছে। আমরা বিশ্বাস করি যে দুটি গণতান্ত্রিক দেশ এবং দুটি সরকারি গণতান্ত্রিকভাবে সমর্থিত, অতএব এই দুই সরকারের মধ্যে এবং এই দেশের মধ্যে সম্পর্কের খুব একটা পরিবর্তন হবে বলে আমি মনে করি। নজরুল ইসলাম খান জানিয়েছেন, সংস্কার প্রস্তাবগুলো নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় বিএনপির অবস্থান জানাবেন তারা। থ্যাংক ইউ, ধন্যবাদ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ 4 শহীদের মামলার তদন্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুদিন ধরে সরেজমিন পরিদর্শন ও সাক্ষ্য গ্রহণ সহ নানা কার্যক্রম চালাচ্ছেন তারা। শহীদ পরিবারের সদস্যরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলি রিপোর্ট। গেল বছরের 19 জুলাই রংপুর নগরীর সিটি কর্পোরেশনের সামনে রক্তক্ষয়ী সংঘর্ষে 4 জন ছাত্র জনতা শহীদ হন। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন, প্রত্যক্ষদর্শী, আহত ও শহীদ পরিবারের সাথে কথা বলে তথ্য প্রমাণ সংগ্রহ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 সদস্যের প্রতিনিধি দল। সংবাদ মাধ্যম কর্মী হিসেবে এবং 19 জুলাইয়ের সাক্ষী হিসেবে এখানে অবস্থান করেছিলাম। সেই জায়গা থেকে আমার কাছ থেকে যেসব বিষয়গুলো তারা জানতে চেয়েছেন সেই বিষয়গুলো আমি জানানোর চেষ্টা করেছি। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ওনারা জানতে চাচ্ছে আসলে মিরাজ কিভাবে গুলি লাগছে আর কোথায় পড়েছিল। আমি প্রত্যাশা করতেছি যেন আমার স্বামীর অপরাধী যারা তারা যেন ধরা পড়ে এবং আমি তাদের শাস্তি কামনা করতেছি। আমি যা যা দেখেছি আমি তাদেরকে তাই বলেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বলছেন, আসামিদের চিহ্নিত করে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে শাস্তি নিশ্চিতের কাজ করা হচ্ছে। ইলেকট্রনিক বেসড যে ডিজিটাল ব্যবস্থাপনা, তার তথ্য উপাত্ত মাধ্যমে সেটা প্রেরণ করে আমরা যাতে কোর্টে মূল আসামিদের, মূল পারপিট্রেটরদেরকে যাতে আমরা ভিজুয়ালাইজেশন করতে পারি, এই মর্মে আমরা কাজ করছি। আবু সাইদের মামলাটাই শুধু আমাদের ওখানে গিয়েছে, তো আমাদের ওখানে মামলা যাওয়া আর পাশাপাশি ওইটা যেহেতু আমরা এসেছি, অন্যগুলো আমরা গিয়েছি। চলতি বছরের 13 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবার একটি হত্যা মামলা দায়ের করে। সোমবার বিশ্ববিদ্যালয় ও আশপাশ এলাকায় তদন্ত ও সাক্ষ্য গ্রহণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি দল। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। নৌ পরিবহন, নাব্যতা ফেরানো ও টেকসই উন্নয়ন নিশ্চিতে জাতীয় বাজেটে এই খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি পরিকল্পিত ড্রেজিং এর বিকল্প নেই। রাজধানীতে নৌ পরিবহন ও নাব্যতার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় বিষয়ে সেমিনারে বক্তারা
পরিবেশ প্রতিবেশ রক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নৌপথ পুনরুদ্ধারে গুরুত্ব আরোপ করেন। প্রান্তিক জীবনমান উন্নয়নে, নৌ যোগাযোগ উন্নয়নে জোর দেন বিশিষ্টজনেরা। আলিমাল রাজের রিপোর্ট। দক্ষিণ এশিয়ার ভাটি অঞ্চল খ্যাত বাংলাদেশ প্রকৃতিগতভাবে নদীমাতৃক দেশ। হিমালয় ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন স্থান থেকে উৎপন্ন অসংখ্য নদী এসে ঢুকেছে বাংলাদেশে। নদীর উর্বর পলির কারণে আবহমান বাংলা খ্যাতি পেয়েছে সুজলা সুফলা শস্য শ্যামলা। তবে দখল, দূষণ আর অপরিকল্পিত উন্নয়নে যুগের পর যুগ নাব্যতা কমার পাশাপাশি কমেছে নৌপথের দৈর্ঘ্য। পরিস্থিতি উন্নয়নে নৌ পরিবহন ও নাব্যতা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনার। দেশের আর্থসামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে যথাযথ নদী ব্যবস্থাপনা ও নৌপথ পুনরুদ্ধারে জোর দেন বক্তারা। পৃথিবীর যে কোনো মানুষ যদি নদী পর্যবেক্ষণের জন্য আসে, বাংলাদেশে আসতে হবে, সেটাই। কিন্তু সেটাকে আমরা সঠিকভাবে ব্র্যান্ডিং করতে পারি না, সেটা আমাদের একটা শৈথল্য ভাব আছে এদিকে। আমাদের কিছু ল্যান্ড রিক্লেমেশনের যে প্রজেক্টগুলো ভবিষ্যতে আমরা চিন্তা করছি, কিংবা আপনারা যেগুলো করতে চাচ্ছেন, সেখানেও আমরা কতটুকু ডিসিপ্লিন আমরা আনতে পারছি, কিংবা কার ইনভেস্টমেন্ট আমরা নিব, আমরা কি বাইরের ইনভেস্টমেন্ট বেশি নিব না দেশি ইনভেস্টমেন্ট বেশি নিব। যদি আপনার রক্ষা করতে চাই সমস্ত ধরনের আপনার অনাচার থেকে, অবিচার থেকে, তবে আমাদেরকে পরিবেশের ব্যাপারটাকে প্রধান দিতে হবে এবং আমাদের সেক্ষেত্রে জ্বালানি ব্যবহারের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ড্রেজিং যে হয়নি তা না, কিছু কিছু ড্রেজিং হয়েছে, সেই ড্রেজিংয়ের ফলাফল শূন্যের কোঠায়। নৌপথ যদি আমি সচল করতে চাই, তাহলে আমাদের ক্যাপিটাল ড্রেজিংয়ের প্রয়োজন আছে। আমরা যদি নৌপথকে বেশি ব্যবহার করতে পারতাম, তাহলে কিন্তু আমরা এই পরিবেশের জন্য এটা অত্যন্ত সহায়ক হতো, কারণ আমার ফুয়েল কনজাম্পশনটা অত্যন্ত কম হতো। নৌ পরিবহনের জন্য পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী এবং নিরাপদ, এই তিনটা উপকারকে আমরা কিন্তু ভালোভাবে কাজে লাগাতে পারতাম। সভ্যতার অগ্রযাত্রার অন্যতম প্রধান অনুঘটক নদীর স্বাভাবিক প্রবাহকে সম্মান জানানোর পাশাপাশি সার্বিক সচেতনতা ও দায়িত্বশীলতার আহ্বান জানান বিশিষ্টজনরা। সুব্যবস্থাপনার অভাবে আমরা এই ড্রেজ ম্যাটেরিয়ালসগুলা বঙ্গোপসাগরে ফেলতে পারছি না। এখন প্রায় 1.5 বিলিয়ন টন সেলিমেন্টেশন আসে উপর থেকে। আমরা এটাকে যদি পরিকল্পনা মাফিক ড্রেজিং করা যায়, প্রতি বছর অন্তত একটা করে উপজেলা জাগতে পারে। যে কাজটি আমরা প্রাইভেট সেক্টর থেকে করছি আর সরকারিভাবে যে কাজগুলো হচ্ছে, তার একটা সমন্বয় দরকার, এবং সেই সমন্বয়টায় যত বেশি কথা বলবো তত কিন্তু উঠে আসবে। আমরা কিন্তু সবসময় কিন্তু বলি যে ড্রেজিং এক্সপেন্সিভ, কিন্তু এই এক্সপেন্সিভ ব্যাপারটা যে লম্বা সময়ের জন্য আমাদের জন্য একটা বিশাল সুফলের ব্যাপারে বয়ে আনছে এবং প্রকৃতি পরিবেশকে ভালো রাখছে, সেইটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। আমাদের এই দেশটা আমাদের ভালো রাখতে হবে, আমাদের নদীকে ভালো রাখতে হবে, প্রকৃতিকে ভালো রাখতে হবে, পরিবেশকে ভালো রাখতে হবে। আমরা সবাই যখন হাতে হাত মিলাবো, তখনই কিন্তু আমরা পরিবেশ প্রকৃতিকে যেমন ভালো রাখবো, আমাদের দেশটাকে ভালো রাখবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও ভালো রাখবো। নদীর প্রতি যখনই আমরা যে অবিচার করি না কেন, সেই অবিচারটা আসলে একটা জীবনের প্রতি করা হয়। যারা প্রাইভেট সেক্টরে ড্রেজিং করেন, সরকারের প্রাথমিক দায়িত্ব হওয়া উচিত যে এমন একটা ব্যবস্থা করবে যেটা সুশাসন হবে, যেখানে আপনাদের কাজগুলোকে সরকার ফ্যাসিলিটেটও করবে, মনিটরও করবে। রাজনৈতিক বিবেচনায় যেন কাজ দেওয়া না হয়, সক্ষমতার বিবেচনায় যেন কাজ দেওয়া হয়। বেসরকারি খাতে সক্ষমতা গড়ে তোলাও সরকারের দায়িত্ব। কোনো ভবিষ্যতের কোনো চিন্তা নাই। আমরা রাস্তা বানাচ্ছি, বিরাট বিরাট ব্রিজ বানাচ্ছি, ওইটাই বিষয়। দ্যাটস নট ডেভেলপমেন্ট। আমরা উন্নয়ন দেখি, কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে হোয়াট আর উই ডুইং। মানুষের মানে এই উন্নয়নের কথা আমি বলি, যেটাকে আমি বলি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যদি হয়, সেটা করতে হবে এইসব চর এলাকায়, এইসব গ্রামে, এইসব প্রত্যন্ত অঞ্চলে যারা নদীর উপরে ডিপেন্ডেন্ট। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজনের সহযোগী ভয়েস অন ক্লাইমেট চেঞ্জ, কর্ণফুলী সুরক্ষা পরিষদ, পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এবং বাংলাদেশ নদী পরিব্রাজক দল। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা। রাজধানীর পরিবেশ অধিদপ্তরে প্যারিস চুক্তির অনুচ্ছেদ 6 বাস্তবায়ন বিষয়ক সক্ষমতা বৃদ্ধির কর্মশালায় বক্তারা বিশ্ব রাজনীতি ও ক্ষমতার পরিবর্তিত পরিস্থিতির অনিশ্চয়তা কাটাতে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগে জোর দেন। মোশাহেদ রনির রিপোর্ট।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর উদ্বোধনী বক্তব্যেই প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থায় হতাশা জানিয়েছে বাংলাদেশ সহ জলবায়ু অভিঘাতে চরম ঝুঁকিতে থাকা দেশগুলো। এমন বাস্তবতায় ভবিষ্যতের টেকসই ধরিত্রী বিনির্মাণ লক্ষ্যমাত্রা যখন চরম অনিশ্চিত, তখন প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬ বাস্তবায়ন বিষয়ক সক্ষমতা বৃদ্ধি নিয়ে কর্মশালা। নির্ধারিত আলোচনায় বক্তারা প্রান্তিক জনপদের জীবনযাত্রার নানা প্রতিকূলতা তুলে ধরার পাশাপাশি কার্বন নির্গমন কমাতে সুশাসন ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন। জলবায়ু ন্যায্যতার দাবি অবশ্যই নির্গমন কমানোর উপর কেন্দ্রিত হওয়া উচিত বলে জোর দেন বিশেষজ্ঞরা। জলবায়ু অভিঘাত সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি ও জীবনাচারে জোর দেন তারা। In the energy sector we need more renewable energy, development of the grid and more efficient use of energy and other resources. It is also important to cut emissions from other sectors such as agriculture, transport and waste. Successive governments, they prioritize more on mega projects, but people don't think about making investment in these sectors where you will not see a big road, a magnificent bridge with wonderful lighting, but you will be saving many lives. So it is for the sake of our own protection that we have to scale up our actions in this activities. I don't know of any other country in this world where brick is still produced by taking the topsoil of agricultural land and by burning in open spaces. আয়োজনে নরওয়ে ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়ার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। আয়োজনে নরওয়ে ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা যোগ দেন। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। বিষমুক্ত ফল, সবজি আর বিশুদ্ধ নিঃশ্বাসের খোঁজে ছাদ কৃষি গড়ে তুলেছেন ব্যাংক কর্মকর্তা মাসুদুল হাসান মাসুদ। ফ্ল্যাট বাসায় বসবাসের বিভিন্ন প্রতিবন্ধকতাকে অতিক্রম করে কৃষি চর্চায় নিয়োজিত থেকে নানাভাবে উপকৃত হচ্ছেন তিনি। তবে নার্সারি থেকে বিভিন্ন উদ্ভিদের চারা সংগ্রহ নিয়ে সংশয় রয়েছে তার। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার সিদ্ধেশ্বরী, এখানে এই সুউচ্চ ভবনের এক ফ্ল্যাটে বসবাস করেন ব্যাংক কর্মকর্তা মাসুদুল হক মাসুদ। নগরে দীর্ঘদিন বাস করেও এখনও ভুলে যেতে পারেননি কৃষিপ্রধান গ্রামের স্মৃতি। তাই ফ্ল্যাট বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে আয়োজন করেছেন ছাদ কৃষির। এখানে 14 জন ফ্ল্যাট ওনার আছে। এই বিল্ডিং এ শুরু হয়েছে 2017 সাল থেকে। এর আগে অন্য জায়গায় আমি যখন ভাড়া বাসায় যখন ছিলাম তখন ওখানে বারান্দায় মরিচ গাছের দিয়ে আর কি শুরু হয়েছিল। ছাদের এক এক অংশের বৈচিত্র্য এক এক রকম। এখান থেকে মিটছে পরিবারের নিরাপদ সবজি আর ফলের চাহিদার কিছু অংশ। টমেটো আছে, ফুলকপি আছে। এই আমটা হলো আমাদের আম্রপালি, এটা আমাদের আমরা যেটা মিষ্টি আলু করছেন। মিষ্টি আলু আছে, আমরা 12 মাসই হইতে থাকে। আর কলাও অলরেডি 2-3 বার নেওয়া হয়েছে আর কি। এটা মালটা আর কি, খুবই মিষ্টি মালটা এটা আর কি। এই উদ্যোক্তার দাবি, নগরীর সবুজায়ন এগিয়ে নিতে আগামীর উন্নয়ন পরিকল্পনায় ছাদ কৃষিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। গ্রাম অঞ্চলে কিন্তু আমাদের উপজেলায়, প্রত্যেকটা উপজেলায় এক কৃষি কর্মকর্তা আছেন। যদি আমাদের শহর কেন্দ্রিক যেগুলো আছে কৃষি কর্মকর্তাদের এখানে নিয়োগ দিয়ে ছাদ কৃষিটাকে পরিচর্যার জন্য পরামর্শ দেন, তাহলে এটা ভালো একটা রেজাল্ট আসবে আমাদের আশা করি আর কি। এখন যে বিল্ডিংগুলো প্ল্যান পাস হইতেছে, প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদ কৃষি করার উপযোগী করে প্ল্যানগুলো পাস করানো উচিত। ভালো লাগা আর ভালোবাসা দিয়ে শহরে বসবাস করেও যারা ছাদ কৃষি করছেন তাদের সবার সৃজনশীলতার গল্পটা একই রকমের। যেমন সিদ্ধেশ্বরীর মাসুদ হাসানের এই ছাদ কৃষি তেমন একটি নমুনা। তবে এই উদ্যোক্তা মনে করছেন যে গ্রামের মতো শহর অঞ্চলেও কৃষি তথ্য সেবা এবং তদারকি করা খুবই প্রয়োজন, তাহলে ছাদ কৃষির প্রসার ঘটবে। সিদ্ধেশ্বরীর মাসুদুল হাসানের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয়ে মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে চলে যাচ্ছি বিপিএল এর আপডেটে। পৃথিবী
আবার এলো বিপিএল, এলো বিপিএল। প্রথম 6 ম্যাচের সবকটিতে হেরে লড়াই থেকে ছিটকে পড়ার শঙ্কায় থাকা ঢাকা ক্যাপিটালস বিপিএল-এর প্লে অফের প্রতিদ্বন্দ্বিতায় ফেরার সম্ভাবনা জাগিয়েছে। চট্টগ্রামে হোস্ট চিটাগং কিংসকে 8 উইকেটে হারিয়ে ঢাকা পেয়েছে টানা দ্বিতীয় এবং শেষ 4 ম্যাচে তৃতীয় জয়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামা চিটাগং 6 উইকেটে 148 রান করে। ওপেনার নাইম ইসলাম করেছেন ইনিংস সেরা 44 রান। ঢাকার নাজমুল ও মোসাদ্দেক নিয়েছেন 2টি করে উইকেট। মামুলি টার্গেট তাড়া করতে নেমে 2 ওপেনার তানজিদ তামিম ও লিটন দাসের 75 রানের ওপেনিং পার্টনারশিপে 149 রানের টার্গেট 11 ডেলিভারি হাতে রেখে অতিক্রম করে সহজ জয় পায় ঢাকা ক্যাপিটাল। লিটন 25 রানে বিদায় নিলেও তানজিদ তামিম 54 বলে 3 বাউন্ডারি ও 7 ছক্কায় করেন হার নামা 90 রান। 10 ম্যাচে 3 জয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠেছে ঢাকা। বিপিএল-এ অনভিজ্ঞতার কারণেই মাঠের বাইরে নানা ঘটনায় সমালোচিত হচ্ছে দুর্বার রাজশাহী, এমনটাই মনে করেন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার শফিক রহমান। বকেয়া পাওনা পরিশোধের নির্ধারিত সময়ের আগেই বকেয়া নিয়ে গণমাধ্যমে অভিযোগ তুলে দলকে চাপে ফেলেছেন ক্রিকেটাররা, যার প্রভাব পড়েছে মাঠের পারফরম্যান্সে। আদিল আহমেদ শানের রিপোর্ট। বিতর্ক আর সমালোচনাকে সঙ্গী করে দুর্বার রাজশাহী পার করছে বিপিএল-এ তাদের অভিষেক মৌসুম। মাঠের খেলাতে দুর্বার না হয়েছে দুর্বল। ক্রিকেটারদেরও বকেয়া ইস্যু এখনও তাড়িয়ে ফিরছে ফ্র্যাঞ্চাইজিটিকে। প্রথমবার ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে নেয় অনভিজ্ঞতার কারণেই হোঁচট খেতে হচ্ছে। আমরা তো একদম ব্র্যান্ড নিউ, আমরা জানি না কবে পেমেন্ট দিতে হবে, কবে কোনটা অ্যাড্রেস করতে হবে, কি করতে হবে, এটাও কিন্তু আমাদের অজানা। তো তবুও আমরা তো চেষ্টা করে আপনাদের অনেক এক্সপিরিয়েন্স লোকজন কিছু কিছু গ্যাদার করে আমরা চেষ্টা করেছি টু অ্যাড্রেস ইট, এবং আমরা শেষ পর্যন্ত কিন্তু করে যাচ্ছি। চট্টগ্রাম পর্বে ক্রিকেটারদের 50% পাওনা পরিশোধের প্রতিশ্রুতি থাকলেও নতুন যোগ দেয়া পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর চুক্তিপত্র বিসিবি থেকে না আসায় তৈরি হয়েছে নতুন সংকট। আমার কোন আমাদের সাথে রাজি হয়ে বলেছিল ওর পেমেন্টটা আমরা এই সবার সাথে যে 50% চায় ও সেই 50%টা ও চাচ্ছিল, তা আমি কিন্তু ওকে ডেটই দিয়েছিলাম যে ঠিক আছে একবারে তোমাকে এই সেগমেন্ট শেষ হওয়ার সাথে সাথে তোমাকে সবার সাথে তোমাকে পেমেন্টটা দিব। এখন ও আসলে কেন লিখলো আমি জানি না, ওকে জিজ্ঞেস করবো আমি। চাপ কমাতেই এনামুলকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছে, যা টিম ম্যানেজমেন্ট এবং সবার সিদ্ধান্তে। বিজয় তো হ্যাজ ডান ফ্যান্টাস্টিক ফর আস। ও আমাদের ব্যাটিং লাইনটাকে ও টেনে নিয়ে যাচ্ছে। এখন ও আর তাসকিন তো বলার অপেক্ষাই রাখে না, হি ইজ ডুইং হিজ বেস্ট। আমাদের বোলিং লাইনটা একটু উইক আছে, এই জন্য ওকে আমরা আরো অ্যাড্রেস করার জন্য ওকে আমরা ক্যাপ্টেনশিপ দিয়েছি। এত তিক্ত অভিজ্ঞতার পরও আগামীতে মাঠের পারফরমেন্সে আরো উজ্জ্বল হওয়ার প্রতিশ্রুতি দুর্বার রাজশাহীর মালিকের। আদিল আহমেদ শান, চ্যানেল আই, চট্টগ্রাম। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরো স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় 10 জন নিহত ও অনেকে আহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলছে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী নিজেদের বসতি স্থাপন বৃদ্ধির পাশাপাশি স্থানীয়দের চলাচলের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 2 দিনে গাজায় বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে 120টির বেশি মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স। জাতিসংঘের মানবিক সংস্থা জানিয়েছে ইসরায়েলি সেনারা যেসব ত্রাণবাহী ট্রাক আটকে রেখেছিল তার মধ্যে মঙ্গলবার 900টি গাজায় প্রবেশ করেছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা গাজায় ফিরতে শুরু করেছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে ইস্পাহানি মির্জাপুর নিবেদিত ওয়েব সিরিজ চক্র। সত্য ঘটনা অবলম্বনে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি জাহেদ। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিন সহ অনেকে। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে সিরিজটি উপভোগ করতে পারবেন দর্শক। নিটল টাটা বিশেষ সংবাদ।
আগামী 28শে ফেব্রুয়ারি এক বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে পৃথিবীবাসী। রাতের আকাশে 7টি গ্রহকে একসঙ্গে দেখা যাবে, যা বিরল ঘটনা। বর্তমানে রাতের আকাশে শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন এই 6টি গ্রহ দৃশ্যমান হলেও 28শে ফেব্রুয়ারি মাত্র এক রাতের জন্য আকাশে এই 6টি গ্রহের সঙ্গে বুধ গ্রহটিকেও দেখা যাবে। সাধারণত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতের আকাশ পরিষ্কার থাকলে বুধ ছাড়া সবকটি গ্রহই পৃথিবী থেকে দৃশ্যমান হয়। একে গ্রহের কুচকাওয়াজ বা প্ল্যানেটারি প্যারেড বলেও ডাকা হয়ে থাকে। তবে 28শে ফেব্রুয়ারি বাতাসের পরিস্থিতি ঠিকঠাক থাকলে একসঙ্গে 7টি গ্রহকে পৃথিবী থেকে দেখা যাবে। এবারে রয়েছে কৃষি সংবাদ। সিরাজগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়ে এবার সরিষা আবাদ হয়েছে বেশি। পাশাপাশি সরিষা আবাদকে কেন্দ্র করে ব্যাপক মধু সংগ্রহ শুরু করেছেন মৌচাষীরা। তারা বলছেন মৌমাছির পরাগায়নের ফলে ফলনও হচ্ছে বেশি। সরিষা আবাদ বৃদ্ধি ও মধু উৎপাদনে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। প্রকৃতি সংবাদ। তারুণ্যের উৎসব উপলক্ষে মেহেরপুরে গ্রিন স্কুল ক্যাম্পেইন শুরু হয়েছে। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম প্রধান। এই সময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুলশান আরা, ডাক্তার কামরুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ও সহকারী প্রধান শিক্ষক হাফিজ উদ্দিন সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পূবালী ব্যাংকের গ্রাহকদের সেবার চাহিদা বিবেচনা করে সকল শাখায় ইসলামী ব্যাংকিং কর্নার স্থাপনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এইসব কর্নারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ইসলামী ব্যাংকিংয়ের সেবাগুলো গ্রহণ করতে পারবেন। এই ধারাবাহিকতায় বুধবার পূবালী ব্যাংকের খামারবাড়ি শাখায় ইসলামী ব্যাংকিং কর্নার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ ও অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলম। গেস্ট অফ অনার ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। পূবালী ব্যাংকের ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক এম আব্দুল রকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন ইসলামিক ব্যাংকিং উইং প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। অনূর্ধ্ব 19 নারী বিশ্বকাপের সুপার 6-এ বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচে টিম স্কটল্যান্ডের বিপক্ষে ইয়াং টাইগ্রেসের 17 রানের জয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম দুর্নীতির অনুসন্ধানে দুদক, শেখ হাসিনা ছাড়াও ইসি, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদন্ত শুরু। বিমানের ফ্লাইটে বোমা থাকার হুমকির মুখে নিরাপদ অবতরণ করে ব্যাপক তল্লাশি, ভুয়া খবর ছড়ানোয় দায়ীদের শাস্তির আওতায় আনার ঘোষণা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জার্মান চ্যান্সেলরের বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তার আশ্বাস, রোহিঙ্গা সংকটে পাশে থাকবে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞদের পরামর্শ মতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে, রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত। জাতীয় বাজেটে নৌখাতে বরাদ্দ বৃদ্ধি ও পরিকল্পিত ড্রেজিংয়ের বিকল্প নেই মন্তব্য, প্রান্তিক জীবনমান উন্নয়নে বিশিষ্টজনদের তাগিদ। এবং অনভিজ্ঞতার কারণেই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি বলে দুর্বার রাজশাহীর দাবি, ভবিষ্যতে সামলে নেয়ার প্রতিশ্রুতি।